আজকে আমাদের মূল উদ্দেশ্য বা প্রচেষ্টা, চলুন বেরিয়ে আসি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আজকে আমি কল্যাণী স্টেশনে এসে উপস্থিত হয়েছি সকালবেলা। যাত্রা কল্যাণী টু কাকদ্বীপ, মাত্র ভাড়া 35 টাকা, ভায়া শিয়ালদা। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে চললাম। ট্রেনে উঠেছি, ট্রেনে ফাঁকা ট্রেন, চলেছি শিয়ালদার উদ্দেশ্যে। একের পর এক স্টেশন আসছে, গাড়ি হু হু করে চলছে, ফাঁকা ইয়ে। স্টেশনের লোকের লোকারণ্য, একটা স্টেশন আসছে, লোকে ঝাঁপিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ছে। আমরা প্রায় কল্যাণী টু কাকদ্বীপ 3.5 ঘন্টার জার্নি। 3.5 ঘন্টা এই দেখতে দেখতে যেতে হবে, অত দেওয়ার দরকার নেই। শর্ট ফর্মে আমি ছবিগুলো যতটা পারা যায় আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। চলুন বেরিয়ে আসি। একের পর এক স্টেশন অতিক্রম করে আমরা চলেছি আমাদের কাকদ্বীপ স্টেশন চলে এসছে। আমরা সকলে স্টেশন থেকে নামছি, গাড়ি থেকে কাতারে কাতারে লোক। আমরা স্টেশন থেকে বেরোয়ার পথ এটা। এখানে প্ল্যাটফর্মটা মাটি থেকে অনেক উপরে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি আমরা। নিচে এখানে কাকদ্বীপ স্টেশনের টিকিট কাউন্টার এবং সাবওয়ে, এটা চারিদিকে অফিস। সব লোক বেরোচ্ছে, কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, আমিও বেরোলাম তাদের সাথে সাথে। বেরিয়ে চলেছি। এখানে আবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম সকলের সাথে। এগিয়ে চলেছি মেন গেটের দিকে, স্টেশনের দূরে মেন গেট। এগিয়ে চলেছি সকলের সাথে ধীর পায়ে স্টেশন থেকে বেরিয়ে চলেছি। আমার পার্টনার আগে বেরিয়ে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় সে। এগিয়ে চলেছি এই গেট দিয়ে, মূল গেট দিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বাইরে। এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। যে যেখানে পাচ্ছে গাড়িতে উঠে বসছে তাড়াতাড়ি করে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমার পার্টনারকে ফলো করতে গিয়ে আমার এখানে গাড়িতে ওঠা হলো না। আমি এগিয়ে চলেছি সামনে সাবওয়ে, রেলওয়ে স্টেশনের নিচে সাবওয়ে। একটু অন্ধকারচ্ছন্ন রাস্তা, একটু ভাঙা ভাঙা, জল একটু আছে। ওর মাঝঘাট দিয়ে বেরিয়ে চলেছি। দূরে আমার পার্টনারকে দেখা যাচ্ছে, এগিয়ে চলেছে। আমিও চলেছি তার পেছন পেছন ফলো করতে করতে। দূরে সূর্যে আলোর গোলা, কিছুই দেখা যাচ্ছে না। তারপরে আস্তে 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 যত এগোচ্ছি ছবিটা পরিষ্কার হচ্ছে। মনে হচ্ছে এখানেও টোটো স্ট্যান্ড আছে অনেক বড়। হ্যাঁ, টোটো স্ট্যান্ড আছে এখানে। আমার পার্টনার এগিয়ে চলেছে, গিয়ে টোটো স্ট্যান্ডে টোটো উঠেছে। টোটো থেকে ওঠা হলো, ওটা দেখানো যায়নি। ওখান থেকে চলে এলাম আমরা লট ফেরিঘাট, 8 নম্বর লট ফেরিঘাট। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা হচ্ছে ভেসেল ঘাট যাকে বলে, গঙ্গাসাগরের 8 নম্বর লট থেকে, জেটি থেকে এখান থেকে ভেসেল ছাড়বে। লোক সংখ্যা তেমন নেই, সবাই টিকিট কাউন্টারে টিকিট কাটছে এবং আস্তে 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 টিকিট কেটে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও কিছুক্ষণ এদের দেখার পর, আশেপাশের দোকান রয়েছে, খাওয়ার জায়গা, সব রকম ব্যবস্থা আছে, মানুষের যেন কোনো অসুবিধে না হয়। এখান থেকে বেরিয়ে যে যার কেনাকাটা করে নিচ্ছে ভেসেলে ওঠার আগে, কিনে এই ভেসেল যাওয়ার রাস্তা। আমিও এগুতে শুরু করলাম।
ভেসেল ঘাটের দিকে যাওয়ার জন্য। অনেক দূর, প্রায় 100 মিটারের মতো জায়গাটা। আস্তে আস্তে সব টিকিট কেটে কেটে একের পর এক জড়ো হচ্ছে। আমিও জড়ো হচ্ছি, ভিড় গাদাগাদি, মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সব একসাথে। যেতে 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 এগিয়ে চলেছি পায়ে 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 এগিয়ে চলেছি। ভিড় এখানে একে সব জমে দাঁড়িয়ে গেছে। সামনে ওদের গেট বন্ধ আছে, গেট এখনো খোলেনি। খোলেনি। আমার পার্টনার টিকিট নিয়ে তার তাড়া আছে, আমার জন্য দেরি অপেক্ষা করবে না। সে তার টিকিটটা, আমার টিকিটটা আমায় দিয়ে দিল। এবার এগিয়ে চলেছে, আমিও তার পেছন পেছন অনুসরণ করতে শুরু করলাম। গেট খুলে দিয়েছে, এগিয়ে চলেছি। টিকিট চেকার টিকিট চেক করছে, আমিও আমার টিকিট দিয়ে এগিয়ে চললাম। সামনের লনটা ফাঁকা আছে, সবাই তাড়াতাড়ি এগিয়ে আছে যাতে ভেসেলে গিয়ে উঠতে জায়গা পায় এবং বুঝতে পারে। আমিও চলেছি তার সাথে। দূরে টিলা দেখা যাচ্ছে, জানি না কী আছে। দুপাশে এটা লোহার রেলিং, এটা ঢালাই করা রাস্তা। এটা মাটি থেকে কমসে কম 1 তলা 2 তলা উঁচুতে। আর দুপাশে গাছের জঙ্গল, দুপাশে গাছ, ওই জলের ধারে যেসব বড় বড় গাছ হয়, সুন্দরবন টুনো, সেই সব গাছ এখানে ঢেকে রেখেছে। কিছুটা এগিয়ে গিয়ে আমরা ফের থমকে দাঁড়িয়ে গেলাম, আগে যাওয়া যাচ্ছে না। তারপরে এমনি নিম্নচাপ, কখনো রোদ্দুর উঠছে, কখনো মেঘলা, ধৈর্য হারিয়ে যাচ্ছে, সূর্যের দেখা নেই। একটা জায়গায় আমরা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছি। না গেট, ওই নতুন ভেসেল এসছেও পারে, ভেসেল থেকে সব লোকেরা নেবে আমাদের ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের গেট খুলে দিল ভেসেলে যাওয়ার জন্য। আমরাও এগিয়ে চললাম, আমিও এগিয়ে চলেছি সকলের সাথে। এটাও প্রায় 50 থেকে 100 মিটারের কাছাকাছি এই রেলিং দিয়ে এই যাওয়ার রাস্তাটা, ব্রিজটা, ফুটব্রিজ যাকে বলে। এগিয়ে চলেছি, দূরে কিছুই দেখা যাচ্ছে না, তো জল দেখায়, জলরাশি দেখা যাচ্ছে। যত এগোচ্ছি তত ছবিটা পরিষ্কার হবে। কিছু লোক দৌড়ঝাঁপ করে এগিয়ে যাচ্ছে বসার জন্য। আমি ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি। একটা পর্ব শেষ হওয়ার পর এটা আরেকটা পর্ব, আরেকটা ব্রিজ। এটা সোজা চলেছে, অনেক বড় রাস্তা এটা যাওয়ার জন্য, প্রায় 1-150 মিটার, কম তো নয়। চলেছি এগিয়ে, শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। দেখা যাচ্ছে এটা ভেসেলের ওপরে ড্রাইভাররা দাঁড়িয়ে রয়েছে, যারা অপারেট করবে, গাড়ি চালাবে ভেসেলটাকে। নিচে যত লোক আসছে উঠে পড়তে গিয়ে আমিও তাদের পেছন পেছন গিয়ে আমার পার্টনারকে না খোঁজার চেষ্টা করিনি। আমি গিয়ে উঠে পড়লাম ভেসেলে। যে যার জিনিসপত্র, সব মালপত্র নিয়ে, সব জাত বর্ণ রং সব একাকার, সব এখানে উঠে পড়েছে। গন্তব্যস্থল গঙ্গা পার হওয়া। এটা বিশাল জলরাশি, এপার থেকে ওপার দেখা সম্ভব নয়। নিম্নচাপের প্রকৃতি, আকাশে মেঘ কালো হয়ে আছে, নিচে জলরাশি। আগে একটা গিয়ে জায়গা দাঁড়াবার চেষ্টা করে। অনেক লোক, ভেসেলে কমসে কম 500-700 লোক, সব জিনিসপত্র নিয়ে উঠেছে, নারী পুরুষ বাচ্চা পুরো সব। আমাদের ফেরিওয়ালাও রয়েছে, যে যার পণ্য নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। এর মধ্যে খাবারের জিনিস, বিভিন্ন রকম আইটেম। এদের এটাই রুজি রুটি।
যাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবার চেষ্টা করছি, এখনও সুযোগ ঠিক মতো করে উঠতে পারিনি। এবার দাঁড়িয়েছি পজিশন করে। ভেসেলের ভেতরটা একবার দেখিয়ে দিই। কাতারে কাতারে লোক, নারী পুরুষ বাচ্চা বুড়ো সব একসাথে দাঁড়িয়ে রয়েছে। অনেক বড় জায়গা ভেসেল, ভেসেল মানে অনেক বড় জায়গা। ভেসেল অন্যদিকে বাইরেটা দেখিয়ে নিই। পুরো দিকে গঙ্গা, এটা হচ্ছে বুড়ি গঙ্গা যাকে বলে, সমুদ্র থেকে সমুদ্রে গিয়ে মিশছে সেই জায়গা, বিশাল বড়, এপার ওপার দেখা যায় না। এই কথা বলতে বলতে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। ভেসেলের ওপার যেটা জায়গা দৃশ্যমান হচ্ছে সেটা হচ্ছে মৎস্য বন্দর, যেখান থেকে মাছ এসে সব কাকদ্বীপে এখানে এসে ওঠে, এখান থেকে ডিস্ট্রিবিউট হয় সমুদ্রে যারা মাছ ধরতে যায়। মাছ ধরতে এসে এখানে সব ডিস্ট্রিবিউট হয়, এখানে সব লঞ্চ দাঁড়ায়। আমাদের ভেসেল এগিয়ে চলেছে, চারিদিকে জলরাশি। আস্তে আস্তে যেখান থেকে ছাড়লাম সেই কাকদ্বীপ আস্তে আস্তে ছোট দূরে সরে যেতে শুরু করেছে, বাড়িগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। আমরা এগিয়ে চলেছি জলরাশির মধ্যে দিয়ে। আলোর আপ ডাউন হচ্ছে, খুব আলো। এগিয়ে চলেছি হু হু করে বিশালিগুলি। কেউ আর বইও বিক্রি করছে, জলরাশি দেখাচ্ছে আপনার। দেখুন জল কাকে বলে, আদিগন্ত কিছু দেখা যাচ্ছে না। এপার এর মধ্যে দিয়ে এপার ওপার ইলেকট্রিক্যাল লাইন পার হয়েছে, তার টাওয়ার করা রয়েছে জলের মধ্যে মধ্যে। ভেসেল নিয়ে চলেছি, দূরে দূরে ছোটো ছোটো লঞ্চ কিংবা ছোটো ছোটো দেখা যাচ্ছে, আর শুধু জলরাশি। কিছু কিছু জাহাজ মাঝে মাঝে দেখা যাচ্ছে, তাদের কাছ দিয়ে আমরা যাচ্ছি, তারা এগিয়ে আসছে পাশ দিয়ে। হ্যাঁ, এগুলো তো আমরা সাধারণত ছবিতে দেখি, আমি নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছি। যার যে যাত্রা অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী চলে যাচ্ছে, আমরাও চলেছি। প্রায় 40 মিনিটের যাত্রা কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া। আসতে যেতে যেতে এখন কচুবেড়িয়ার দিকের দিগন্ত রেখা দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেসেলে আমরা। দেখা যাক কতখানি পর্যন্ত সূর্যের আলো মাঝে মাঝে একটু আধটু ঝিলিক দিচ্ছে, চিলতে মতো। আস্তে আস্তে আমরা পাড়ের দিকে এগিয়ে চলেছি। যতখানি জুম করে দেখানো যায়, এখানেও নৌকো টোকো সব দাঁড়িয়ে রয়েছে, বাড়িঘর রয়েছে। বাড়িঘরও দেখা যাচ্ছে। ঘাট সিমেন্ট দিয়ে বাঁধানো, ভালো করে জবরদস্তভাবে বাঁধানো। চলে এলাম কচুবেড়িয়া, গঙ্গাসাগর লেখা রয়েছে, সাগরের দ্বীপে আমরা চলে এসেছি। ভেসেল এখন নিজের পজিশন নেওয়ার চেষ্টা করেছে, দাঁড়িয়ে পড়েছে, সকলে নামতে শুরু করেছে। আমিও তাদেরকে ফলো করতে শুরু করলাম। নেমে বৃষ্টি আসবো করছে, আকাশে ঘন মেঘ, তার মধ্যে দিয়ে সকলে বেরিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে দ্রুত যাওয়ার চেষ্টা করছে। আমিও তাদের পেছু নিলাম। ভেসেল ঘাট থেকে বাইরে যাওয়ার যে লোহার ব্রিজ, লোহার যে ফুটব্রিজ, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সকলের সাথে আমিও। এটাও প্রায় ওই 50 থেকে 100 মিটার, এটাও সেরকম লম্বা ফুটব্রিজ, দুদিকে লোহা দিয়ে নেট দিয়ে ঘেরা, সিমেন্টের পাটাতন। এগিয়ে চলেছি, ওপরে মাথার ছাদ খোলা, বৃষ্টি পড়লে শেড নেই কিছু। এগিয়ে চলেছি।
সকলের সাথে আমিও এগিয়ে চলেছি, এগিয়ে ঘাটের দিকে এগিয়ে এসেছি। ঘাটের এখানে টিকিট চেকিংয়ের জায়গা, পুলিশও দাঁড়িয়ে রয়েছে তার ডিউটিতে। আমরা আস্তে আস্তে সেই গেট পেরিয়ে বাইরে এসে পড়লাম। বাইরে লোকের ভিড় ইতস্তত, মালপত্র যারা ক্যারি করে নিচ্ছে তাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এমনি পার্কিং করা কিছু গাড়ি রয়েছে, এদিকে শৌচালয় রয়েছে, রেস্টরুম রয়েছে মানুষের জন্য। ওদিকে দুনিয়ার খাবারের গাড়ি, ভ্যান গাড়ি এসে সব গ্রাম থেকে এসে সব বিক্রি করছে, ডাব বিক্রি করছে। এবার সবাই এগিয়ে চলেছে, আমিও এগিয়ে চলেছি। কিছু দূর যাওয়ার পরেই আমার পার্টনার আগে গিয়ে গাড়িতে বসে গাড়ি বুক করে রেখেছে, সে গাড়িতে গিয়ে আমিও উঠলাম। গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলেছে গঙ্গাসাগরের দিকে। কচুবেড়িয়া টু গঙ্গাসাগর 30 কিলোমিটারের ওপরে রাস্তা। অতএব এখানে গাড়ি দ্রুত গতিতেই যাবে, কারণ অনেক দূর রাস্তা। ভাড়া 60 টাকা। চকচকে ঝকঝকে রাস্তা, কোনো ময়লা নেই, কিন্তু গাড়ির কোনো অভাব নেই। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার গাড়ির কোনো অভাব নেই, সব রকমের গাড়ি আছে। আপনার যেটা পছন্দ সেই গাড়িতেই উঠতে হবে। সকলে আপনাকে ডাকাডাকি করবে নিয়ে যাওয়ার জন্য গঙ্গাসাগরে। কিছু দূর যাওয়ার পর আমার ডান দিকের প্যাসেঞ্জার নেমে গেছে, আমি ড্রাইভারের ডান দিকে এলাম আমার ছবি তোলার সুবিধার্থে। ড্রাইভার গাড়ি হু হু করে এগিয়ে নিয়ে চলেছে, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে। রাস্তা কোনো জার্কিং নেই, কোনো কিছু নেই, একদম স্মুথ রাস্তা, ভাঙা চোড়া নেই, কিচ্ছু নেই। দুপারে সাজানো লাইট পোস্ট, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মনে উৎসাহ উদ্দীপনা দাঁড়িয়ে আছি কখন গিয়ে সাগরে গিয়ে পৌঁছব। আমার গাড়ি একের পর এক ওভারটেক করে এগিয়ে চলেছে গঙ্গাসাগরের দিকে। আমিও ক্যামেরা খুলে বসে রয়েছি। যার আমন্ত্রণে আমরা এসেছি গঙ্গাসাগরে, সেই শঙ্কর চৌধুরী। ইনি গঙ্গাসাগরে একমাত্র সহযোগের প্রচারক এবং প্রসার। আমরা এসে গেছি 5 নম্বর বাস স্ট্যান্ড, মানে শেষ প্রান্তে গঙ্গাসাগরের শেষ প্রান্তে এসে গেছি আমরা। এটা হচ্ছে 5 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় যায়। 5 নম্বর বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই বিল্ডিংটা। সন্ধে হয়ে এসছে, বৃষ্টি আসছে, তাই আমরা রেস্ট নিলাম। আগামীকাল সকাল থেকে আবার শুরু করেছি। এই বিল্ডিংয়ে আমার রাত্রি ছিলাম। এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বিল্ডিং। এখানে আমরা রাত্রি থাকার জায়গা পেয়েছিলাম। সকালবেলা বেরিয়ে এলাম, সামনে দেখলাম অসংখ্য বাথরুম তৈরি করা গঙ্গাসাগরের যাত্রীদের জন্য, পুণ্যার্থীদের জন্য। এখানে শ্রীকৃষ্ণ তার রথের মধ্যে বিদ্যমান, একটা জায়গায় ব্যারিকেড করে সাজানো রয়েছে। চারিদিকে দোকানপাট, হ্যান ত্যান। এটা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এখানে কচুবেড়িয়া যাওয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে কচুবেড়িয়া মানে ফেরিঘাটে যাওয়া যায়, ভেসেল ঘাটে। এটা অনেকখানি বড় জায়গা নিয়ে করা। এর চারিদিকে রাস্তা গেছে। গঙ্গাসাগরের দিকে একটা রাস্তা না, অনেক বাইফার্কেট রাস্তা গেছে। তার মধ্যে আমরাও একটা রাস্তা ধরলাম, ফাঁকা রাস্তা একদম। হেঁটে হেঁটে চলেছি গঙ্গাসাগর ট্যুরিস্ট লজের পাশ দিয়ে, যেটা দিয়ে গেলে এখন বর্তমানে যে ঘাটটা ব্যবহার করা যাচ্ছে সেই ঘাটে গিয়ে উঠবো। আমাদের গাইড করলো, আমাদের তিনি ডেকে নিয়ে এসছেন, যার আমন্ত্রণে আমরা এসেছি। আমরা সেখানে যেতে গিয়ে দেখলাম বাঁশের মানে লাট, প্রোগ্রাম হওয়ার জন্য বাঁশ দিয়ে প্যান্ডেল করার জন্য বাঁশের লাট সব কাজ হয়ে গেছিলো, সব পড়ে রয়েছে। শুনশান দ্বীপ, মাঝে মাঝে 1-2 পিস লোক দেখা যাচ্ছে যারা যাচ্ছে। এই মুহূর্তে ট্যুরিস্ট সংখ্যা খুবই কম, ফাঁকাই বলা যায়। চারিদিক দিয়ে রাস্তা বেরিয়েছে, সব রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কোনো ভাঙাচোড়া কিচ্ছু নেই, গর্তা কিচ্ছু নেই, একদম সুন্দরভাবে সাজানো। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে।
এখানে বেড়া লাগানো আছে, এখান থেকে ঘাটে নাবা যাবে না, বন্ধ করা আছে ঘাটটা। কারণ কিছুদিন আগে এখানে খুব সমুদ্রের জল অনেক বেড়ে গিয়েছিল এবং তার উথাল পাথালে সব কিছু ভেঙে দিয়েছে। চলুন আসুন দেখা যাক কী অবস্থা। এই যে সমুদ্রের ধার, প্রায় 1 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা পুরো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সমুদ্র, পুরো তছনছ। তার দৃশ্য দেখুন, সব কনস্ট্রাকশন করা পাকা বিল্ডিং, দোকান পাট যা যা ছিল ফ্যাসিলিটি এখানে সাগরে নাবার, সব একদম তছনছ করে দিয়েছে। তো এখন এখানে নাবা বন্ধ। ওই দূরে দেখা যাচ্ছে, অনেক দূরে কিছু লোক নামছে, ওটাই বোধহয় এখন ঘাট, ওখানেই আমাদের যেতে হবে। চলুন ওখানে যাই আস্তে আস্তে। পুরো নতুন ঘাটের দিকে এগিয়ে এসেছি, টেম্পোরারি। এখানে সব ভ্যান ফ্যান ডেকে লোকে জিনিসপত্র বিক্রি করছে। যারা আর এই পাশে ভিখিরির সংখ্যা বসে রয়েছে সব তাদের রুজি রোটার জন্য। এগিয়ে চললাম সমুদ্রের দিকে। কিছু লোক স্নান টান করছে, কিছু লোক তাদের আধ্যাত্মিক কাজ করছে, স্নান পান হ্যান ত্যান পুজো পার্বণ সমুদ্রের ধারে। ধীরে ধীরে এগিয়ে চলেছি, ভিজে মাটি, বালি মাটি, সমুদ্র অনেক দূরে দেখা যাচ্ছে। চলুন এগিয়ে যাই সমুদ্রের দিকে, এগিয়ে যাই, আস্তে আস্তে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। মাঝে মাঝে গর্ত আছে, মানে জল কিছু জায়গা উঁচু, কিছু জায়গা নিচু। এগিয়ে গিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে, ধীরে ধীরে পায়ে এদিকে চলেছি। সমুদ্র অনেক দূর বাবা, অনেকখানি যেতে হবে। এখন ভাটার টাইম, তাই সমুদ্র অনেক পেছনে। জোয়ার হলে পুরো চলে আসে। প্রায় সমুদ্রের ধারে এসে পৌঁছেছি। তীব্র গতিতে মৃদু ঢেউ এসে আছড়ে পড়তে জমিতে, আমাদের পায়ে জলের স্পর্শ লাগছে। সমুদ্রের সেই আস্ফালন, সেই ঢেউ নেই, মৃদু ঢেউ। আমরা দাঁড়িয়ে আমাদের যতটুকু পারলাম ক্লিয়ারেন্স করে নিলাম, কেন আকাশের মেঘের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এবং পুরো ভিজতে হবে। নিম্নচাপের সাথে এই অবস্থা। সমুদ্র আমাদের শরীর আস্তে আস্তে পুরো জুড়িয়ে দিল, ঠান্ডা করে দিল। হয়ে গেছে, আমার পার্টনার ধৈর্য হারিয়ে ব্যায়াম শুরু করে দিয়েছে ফুটসাপ ছেড়ে হয়ে যাওয়ার পর। চলুন এবার ফেরা যাক। ধীরে ধীরে আমরা কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে যাই। সাগর থেকে উঠে এসেছি, নতুন জায়গা, সেখানে নতুন করে বুক বেঁধেছে ব্যবসায়ীরা। বাঁশের খুঁটি আর একটা ছোট্ট টেবিল বা চৌকি, তার মধ্যে সব পসরা সাজিয়ে বসে রয়েছে। তার মধ্যে পসরা সাজিয়ে বসে রয়েছে, ওপরে বাড়ির কাপড় দিয়ে সব চাল করেছে। বিভিন্ন রকম আইটেম তারা বিক্রি করছে, সমুদ্রের ঝিনুক টিনুক দিয়ে, শাঁখ আদার্স সব জিনিস বিক্রি করছে। ঘর সাজাবার জিনিস এসব দিয়ে তৈরি করা। প্রায় 30-40টা দোকান এরকম বসে রয়েছে, নতুন জায়গা। এখনও সব সকালবেলা পুরো দোকান খোলেনি, আস্তে আস্তে সব খোলার চেষ্টা করছে। আমিও তাদের মধ্যে ছবি তুলতে তুলতে কিছুটা এগিয়ে গেলাম, যতটুকু পারলাম তাদেরকে ধরার চেষ্টা করলাম, করে
এগিয়ে চলেছি। এরা সব কিছু শাঁখ থেকে আরম্ভ করে যত রকম আইটেমস যতখানি দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। রুদ্রাক্ষের মালা থেকে আরম্ভ করে সব আনুষঙ্গিক টুকটাক মানুষকে আকর্ষণ করার সব জিনিস রয়েছে। আমার লোকজন কেউ নেই, সব চলে গেছে। আমি তাড়াতাড়ি এখানটা জায়গাটা ছাড়তে শুরু করলাম, কেন বৃষ্টি আসছে। কপিল মুনির আশ্রমের দিকে এগুতে শুরু করলাম। এখানে মা গঙ্গার ছবি। এখানে সবেদন নীলমণি একটাই চায়ের দোকান, 2-4 জন খরিদ্দার রয়েছে, 2-4টে। এটা হচ্ছে কপিল মুনির আসল রাস্তা সমুদ্রে যাওয়ার, সেটা এখন বন্ধ আছে। সে সমুদ্রে সব ভেঙে দিয়েছে ওখানটা। আমরা চারিদিকে রাস্তা সব ফাঁকা শুনশান, সকালবেলায় যতটা পারা যায় দর্শন করিয়ে দিচ্ছি। এই যে রাস্তা সোজা দূরে গিয়ে কপিল মুনির আশ্রম, ওই দূরে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। চলুন, আশ্রমের কাছাকাছি এসে গেছি। আশ্রমের আগে বাঁ দিকে অনেক ভগবানের ছবি, সাধকের ছবি, মূর্তি। দূরে বড় বড় স্টল করা আছে, সমুদ্রের সব জিনিসপত্র এখানকার বিক্রি করার মতো। দর্শনার্থীরা ওইখান থেকে গিয়ে মালপত্র কিনতে পারে। হ্যাঁ, সাজানো গোছানো এই জায়গাটা। হ্যাঁ, যেখানে মূর্তি রাখা রয়েছে, এই মাটির ঢালাইয়ের মূর্তি কিংবা মূর্তি, সেখানগুলো সব ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি, একটার পর একটা ছবি তুলতে মন্দিরের দিকে। বৃষ্টি যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। চলেছি। সব সাধকের নাম জানি না, তাদের স্ট্যাচু করে রাখা আছে। এখান থেকে এগিয়ে আমি এগিয়ে চলেছি ইয়ের দিকে, কপিল মুনির আশ্রমের দিকে। এখানে দুটো হাত জোর করে একটা শঙ্খ বাজাবার ভঙ্গিমায় একটা স্ট্যাচু করা রয়েছে। এই কপিল মুনির আশ্রমের কাছাকাছি এসেছি। এখানে সব মানে যাত্রী নিবাস। রোদ জল ঝড়ে বৃষ্টিতে যাতে তাদের অসুবিধে না হয়, তাই জন্য তারা রেস্ট নেওয়ার জন্য। এখানে গাছতলা এসে দেখি আমার পার্টনার বসে রয়েছে স্নান টান করে এসে। আচ্ছা, তাকে অতিক্রম করে বাঁ দিকে রেখে তাকে অতিক্রম করে এগিয়ে চলেছি কপিল মুনির আশ্রমের দিকে। নতুন দর্শনার্থীরা স্নান টান করতে এসে তারা এগিয়ে চলেছে সমুদ্রের দিকে। স্নান টান করার জন্য এগিয়ে চলেছে। এখানে এক গাদা পায়রা, সাধক তাদের খাওয়াচ্ছে, দানা দিচ্ছে ছিটিয়ে। আমি এগিয়ে গেলাম ক্যামেরা নিয়ে, ছবি তোলার লোভে। এত পায়রা একসাথে আমরা শহরে পাই না। এগিয়ে চলেছি, পায়রারাও খুব নিশ্চিন্তে আমার সামনে এসে খাওয়া শুরু করেছে। আমি যতটা করলাম ছবি তুললাম, বৃষ্টি পড়তে শুরু করেছে। কোনো রকমের দৌড়ে গিয়ে একটা জায়গায় সেলটা নিলাম। চলুন আপনাদের সকলকে সেন্টারে দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই যাত্রী নিবাস, এর বসার জায়গা নেই, শুধু দাঁড়িয়ে থাকা। মাটিতে বসতে পারেন, কোনো টেবিল চেয়ার হ্যান ত্যান কিছু নেই। বৃষ্টি শুরু, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজতে লোকেরা নিজের নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি দৌড়ে এসে যাত্রী নিবাস থেকে এসে মন্দিরের উঠানে এসে দাঁড়িয়ে পড়েছি। মন্দিরের দিকে আসতে গেলে বাঁ হাতে মা গঙ্গাকে একটা জায়গায় পুকুর টাইপের করে তার মধ্যে বসিয়ে রেখেছে। এটা বৃষ্টির মধ্যে আপামর মন্দির থেকে সমুদ্রের দিকে যত দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। এখানে চলে এসেছি, এটা হচ্ছে আসল মন্দির। কপিল মুনির আশ্রম বাজার, এখন মন্দির ঢালাই করে হয়েছে। ভেতরে উঁকি মারলাম,
অনেক বড় জায়গা, অনেক ঠাকুরকে ছোট ছোট ইয়ে করে ফ্রেম করে বাঁধিয়ে রাখা হয়েছে ভেতরে, আলো জ্বলছে ছোট ছোট করে। ক্যামেরা অন করে ঢুকলাম, দেখা যাক কী হয়। সব দেবতাদের কী দেবতা কোনো দেবতা আমি জানি না, একের পর এক ফটো তুলছি, কারণ জিজ্ঞেস করার সময় নেই, কাউকে দেখছিও না। আমি এক মনে ছবি তুলে যাচ্ছি আমার ক্যামেরা নিয়ে, কী হচ্ছে। বিভিন্ন দেবদেবীকে এখানে রেখে রাখার প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। ঠাকুর মশাই বসে, ঠাকুর মশাই কিছু বলছে আমাকে। अरे ये टीवी का लिए है, पर्दा में जाएगा, बड़ा पर्दा में आपका प्रचार होगा, तब ना आदमी सब आएगा। বারণ করা আছে, দেখছেন না, এটা কপিল মুনি। नो फोटो नो वीडियो, सेल्फ लाइफ। अरे सब এগিয়ে চললাম। তাড়াতাড়ি যখন বারণ করা আছে, বেশিক্ষণ থাকা যাবে না, হু হু করে সব ছবি তুলে বেরিয়ে আসতে হবে। তাই আর দেরি না করে বেরিয়ে এলাম। কপিল মুনির আশ্রম, এটা অন্যদিনকার ছবি। আজকের মতো গঙ্গাসাগর শেষ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন এবার এগিয়ে যাই। ন্যাশনাল শ্রী গণেশ পুজো সেমিনার, গঙ্গাসাগর। শুভ সংবাদটা আপনার দিলাম। গঙ্গাসাগরের 5 নম্বর বাস স্ট্যান্ড যেখানটায়, সেখানেই মূল অনুষ্ঠানটা। এটা হচ্ছে 5 নম্বর বাস স্ট্যান্ড। শ্রী মাতাজির হোর্ডিং গেট সব করা আছে, তার ভক্তদের আসার উদ্দেশ্য যাতে ঠিক মার্কিং করা যায় কোথায় যেতে হবে। এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বিল্ডিং বা এখানকার গঙ্গাসাগরের আশ্রম। এর ভেতরেই বিশাল মাঠে সমস্ত আয়োজন করা হয়েছে, প্যান্ডেল তৈরি করার কাজ চলছে, শেষের মুখে প্যান্ডেল। গণেশ চতুর্থীতে এখানে পুজো হবে। আসুন আমরা সকলে এই পুজোর আনন্দ উপভোগ করি। मनोबुद्ध्यहङ्कारचित्तानि नाहं, मनोबुद्ध्यहङ्कारचित्तानि नाहं, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च व्योमभूमिर्न तेजो न वायुः, न च